ফোনটা আউট হয়ে যাওয়ার আগে একটা মানে ঢপবাজি যেটা পোস্টপন রাখা ছিল, জীবনানন্দ দাশের কবিতা পাঠ, তার একটু অংশ পড়ে একটু আলোচনা করি। আর আমি কখনো প্রস্তুত হতে পারি না, সবই ইম্প্রোভাইজ করা ছাড়া উপায় নেই। মানে ও ইয়ের মতো আর কি, কোনো ফোর প্লের অবকাশ নেই। আর ও পাবে কোথায়? তুমি এটা ইলিসিট লাভ অ্যাফেয়ার তো, 250 টাকার প্যাকেজিং, পুরো তুমি দোতলার ক্যাবিনে বসেছো, ওখানে তো শোয়ারও তো জায়গা নেই। ও চাউমিন আসবে, বেয়ার ডিস্টার্ব করবে না, পুরো পর্দা ক্লিপ আটকে দেবে বা চুইনগাম ছাঁটিয়ে দেবে, কিন্তু ওটা টেবিল তো আর বিছানা নয়, ফলে ও তুমি কিছুই সেই অর্থে সুযোগ পাবে না। এটা কাইমেরা, মানে তুমি অষ্টাবক্র মিথুন। ফলে মানে একদম ধরতক্তা মার পেরেক একদম গল্প আর কি। হ্যাঁ, ফলে এইভাবেই আলোচনা করব। আর সবই তো দুর্বোধ্য লেখা, মাঝে মাঝে মাথায়ও জট পেকে যায়। মানুষের জন্মের সঙ্গে সঙ্গেই ছন্দ চেতনার জন্ম হয়েছিল, তারপরে কবিতা এলো, মানুষের মৃত্যু পর্যন্ত এ সাহিত্য থেকে যাবে আশা করি। সময়, দেশ ও সন্ততিদের ব্যাপ্তিতে গ্রথিত গভীর সব কবিতা পড়ে অনুভব করতে পারা যায় কোথায় কোথায় আমার অভিজ্ঞতা নামমাত্র সিদ্ধি লাভ করেছিল শুধু, কোন কোন দিকে কত দূর অসুস্থতা রয়েছে তাদের ভিতরে, কীরকমভাবে তারা নানা তথ্যে থিতিয়ে উঠেও অজ্ঞান তবু। যেটা ইন্টারেস্টিং, জীবনানন্দ দাশের প্রবন্ধ অনেক কিছু কিছু জায়গায় এত উচ্চাঙ্গের মানে কি বলে অর্গ্যাজমের মধ্যে পড়েছে যে কবিতার সিদ্ধি ছুঁয়ে ফেলেছে, কবিতার চূড়া ছুঁয়ে ফেলেছে। এই যে এই রকম লাইন তুমি কবিতায় পাবে, কীরকমভাবে তারা নানা তথ্যে থিতিয়ে উঠেও অজ্ঞান তবু। কোনো চেতয়িতাকেও চাইছিল না যেন, মানে সে স্ফুরিত হতে চাইছে না, সে মানে ডিসক্লোজড চাইছে না, সে অজ্ঞান অন্ধকারে থেকে যেতে চাইছে। এক ধরনের ওই যে আমাকে জাগাতে চাও কেন, মানে রেজিস্ট্যান্স আছে তার। হ্যাঁ, একদম ডিফেন্স মেকানিজম কার্যকরী হয়ে রয়েছে, মানে সেটা ইগো কোগিটোর পর্যায়ে আনবেই না, মানে ওটা র্যাশনালাইজই করতে দেবে না, ইরেশনাল ম্যাড স্টেটে থেকে যাবে আর কি। হ্যাঁ, কী করে ধীরে ধীরে শৃঙ্খলার পথ দিয়ে সেই স্পষ্ট সত্য অভিজ্ঞতায় ফিরে এলো যা আমি ওসব কবিতা পড়বার আগে সংসারে সমাজে লাভ করেও জীবনে লাভ করতে পারিনি। ইতিহাস বা সময়ের আরও কিছু বেশি নিরঞ্জনের ভিতরে এখনও লাভ করেছি কিনা সন্দেহ, কিন্তু বিশেষ সুযোগ খুলে গিয়েছে টের পেয়েছি। এই যে কবিতা পড়ার মধ্যে দিয়ে যে হঠসিদ্ধি আর কি, হ্যাঁ, সেই জায়গাটা বলছে। মানে ল্যাঙ্গুয়েজ এমন একটা মানে খিটকেল জিনিস যে ওটাই সব তালা খুলে ফেলতে পারে। হ্যাঁ, তো হাইডেগারও বলেছেন যে ল্যাঙ্গুয়েজ সব আনসার, ল্যাঙ্গুয়েজের মধ্যে সব আনসার আছে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের প্রতি যদি সঠিক আনুগত্য দেখাতে পারো, মানে টু মাচ তুমি তার কাছে ক্লেম যদি না করো, ল্যাঙ্গুয়েজ তোমাকে যে ফিডব্যাক দেবে সেটা আর কোথাও তুমি পাবে না। মানুষের জন্মের সঙ্গে সঙ্গেই ছন্দ চেতনার জন্ম হয়েছিল, একদম প্রথমেই নিরসনের গল্পটা রয়েছে আর কি। তারপর ইতিহাস বা সময়ের আরও কিছু বেশি নিরঞ্জনের ভিতরে এখনও লাভ করেছি কিনা সন্দেহ, কিন্তু বিশেষ সুযোগ খুলে গিয়েছে টের পেয়েছি। এই যে মানে কবিতা পড়ার যে আনন্দ বা ছবি আঁকার বা ছবি দেখার একটা পিকাসোর সঙ্গে বোঝাপড়ার, হ্যাঁ, সে পুরো সে লোকস্মিথ, তালা খুলছে সে। হ্যাঁ, একটার পর একটা কক্ষ থেকে কক্ষান্তর সে তালা খুলে যাচ্ছে। কবিতার একজন পাঠক, খুব সম্ভব আলোচক হিসেবে এই সব কথা বলছি। জীবনানন্দ তো বিরাট নটঙ্কি, মানে সে তো আসলে বড় কবি, কিন্তু এখানে কবি হিসেবে নিজেকে আইডেন্টিফাই করছেন না। কবিতার একজন পাঠক, খুব সম্ভব আলোচক হিসেবে এই সব কথা বলছি, মানে কবিতার লেখক হিসেবে নয়। আমি এখন কবিতার লেখক নই। ও দেশে কবিতার পাঠকও যে খুব কম তা নয়, আমাদের দেশে আগের চেয়ে বেশি হলেও এখনও ঢের কম, বাড়বে মনে হচ্ছে। মানে জল বাড়বে আর কি, মানে বিপদসীমা হতে পারে ছাড়াবে। কবিতার একজন পাঠক, খুব সম্ভব আলোচক হিসেবে এই সব কথা বলছি। ও দেশে কবিতার পাঠক যে খুব কম তা নয়, সব দেশেই আসলে কম। আমাদের দেশে আগের চেয়ে
বেশি হলেও এখনও ঢের কম, কোনো দিনই বাড়বে না। বাড়বে মনে হচ্ছে, ও বেড়ে লাভ নেই, কারণ কবিতা এমন একটা অবসকিউরান্টিস্ট ফরম্যাট, ওটা কোনো দিন হয় কবিতা সহজ হয়ে পাঠককে বাড়াবে, নয় দুরূহ কবিতা সবসময় পাঠকের হাতের বাইরে থেকে যাবে। হ্যাঁ, এখনও তুমি জীবনানন্দ দাশের কবিতা ইন্টারপ্রেট করতে পারবে না, ওটা এখনও ইন্টারপ্রিটেশনের বিয়ন্ড রয়ে গেছে। হ্যাঁ, ফলে পাঠক বেড়ে লাভ নেই, সে মুখস্থ হবে, তুমি কবিতা আবৃত্তি করবে, ওই অবধি তোমার দৌড়, তার বেশি তুমি কিছু করতে পারবে না। ফলে বাড়বে মনে হচ্ছে, তবু একটা চেতনা যেন কবিতা চর্চার একটা নিজস্ব ঘরানা তৈরি হবে, যেভাবে আমরা ফৈয়াজ খাঁ বা বড়ে গোলাম আলী শুনি, কম লোক শুনি, কিন্তু তারা ওইটার মধ্যে মজে থাকতে পারি, সেরকম কিছু লোক হলেও আমাদের কাজ চলে যাবে। আমাদের বিরাট কিছু ওই তোমার ওই যেরকম ডাকে সুভাষ চক্রবর্তীর মতো ডাক দিলে লোকে চলে আসবে, অত দরকার নেই, গড়ের মাঠে আমাদের অত দরকার নেই। হ্যাঁ, কবিতার অভিজ্ঞ পাঠকের ভিতর গোত্র গোত্রান্তরের রক্তের খুব প্রখর বিভিন্নতা না থাকলেও তাদের সকলের দৃষ্টিসিদ্ধি একরকম নয়, রুচি একরকম নয়। খারাপ বা ভালো কবিতা চিনে নেওয়ার ক্ষমতা, কবিতা পড়ে সিদ্ধান্তের ক্রমিক নির্মলতায় পৌঁছবার শক্তি এক রকমের নয়, কিন্তু একই যুগের যেসব পাঠকেরা ভেবে বুঝে বোঝবার একটা নির্দিষ্ট মান অন্তত বজায় রেখে কবিতা পড়ে কম বেশি অব্যর্থ স্বাদ পায়, তাদের আস্বাদ ও অনুভূতির পার্থক্য পরস্পরের থেকে খুব বেশি বা প্রবল নয়। এটা তো আমরা বুঝতে পারি যে সুনীল, শক্তি পরস্পরকে ইন্সপায়ার করেছেন। হ্যাঁ, এটা আমি দুজন একটা প্রায় স্থূল নাম বললাম, প্রাতিষ্ঠানিক কবির নাম বললাম, কিন্তু অন্য তুমি পার্থপ্রতিম কাঞ্জিলালের ইন্টারভিউ রণজিৎ দাস নিয়েছেন, কি যত্ন, কি মনস্কতা। হ্যাঁ, একই দশকের কবি, তারা যদি বন্ধু বান্ধব হন, তারা এত মানে সূক্ষ্ম সাহচর্যের মধ্যে একটা যুগলবন্দি হতে পারেন, বা আমাদের অনন্য রায় আর তুষার চৌধুরীর যে বন্ধুত্ব, বা 60-এর দশকের ক্ষুধার্তদের বন্ধুত্ব, আর আমাদের ভাস্কর, বুদ্ধদেব দাশগুপ্ত, শামসের আনোয়ার, তুষার রায়, এদের যে পারস্পরিকতা, ভাস্কর যেহেতু ওদের মধ্যে মোটামুটি দীর্ঘজীবী হয়েছেন, তাও ভাস্কর তো 51 বছর বয়সে মারা গেছেন, ভাস্করের স্মৃতি বা নোস্টালজিয়ায় ওদের সঙ্গে বন্ধুত্বই একটা ব্যাপার রয়ে গেছে, সেটা খুব ইন্টারেস্টিং। তারা পরস্পরের কবিতা বোঝে এবং ভালোবাসে। এই যে ব্যাপারটা, কবিতা পড়ে কম বেশি অব্যর্থ স্বাদ পায়, তাদের আস্বাদ ও অনুভূতির পার্থক্য পরস্পরের থেকে খুব বেশি বা প্রবল নয়, মানে তারা হয়তো পাঠক হিসেবে খুব কাছাকাছি, কিন্তু লেখক হিসেবে, কবিতার লেখক হিসেবে যার যার নিজস্ব খাড়ি আছে, সেটা একেবারেই ডিফারেন্ট আর কি। শক্তির সঙ্গে সুনীলের কোনো তুলনা হয় না, শক্তির সঙ্গে প্রায় কারুর তুলনা হয়, তার যেহেতু একটা অন্তর্ধান ছিল, সে একটা ব্যাপক ব্যাপার। তার ব্যর্থ কবিতার কথা বলছি না, যেটা সত্যিকারের ভালো কবিতা, এমনকি খারাপ কবিতার মধ্যেও তার একটা অন্য যাপন আছে। হ্যাঁ, প্রত্যেকটা, আজকেও একটা খুব দীর্ঘ কবিতা পড়ছিলাম, খুব একটা ইন্টারেস্টিং লাগছিল না, কিন্তু অন্য সফল দীর্ঘ কবিতার ওটা সম্পূরক হিসেবে আমি কিন্তু আলোচনা করতে পারি। এবং কিছু কিছু জায়গায় ও যেখানে বেশি লিখতেন, তো বেশি লেখা তো একটা অবসেসিভ, যেমন আমি নিজে বেশি ছবি আঁকি, বুঝতে পারি যে একই ছবি আঁকছি বারবার, তাতে একটু করে শিফট হচ্ছে, ওই শিফটটা যে আঁকে তার কাছে খুব ইন্টারেস্টিং। ফলে এই সমসাময়িক কালের বাইরে তাকালে, এই জায়গাটা খুব ইন্টারেস্টিং, আমি একটু সাবভার্ট করব। সমসাময়িক কালের বাইরে তাকালে ব্যাপারটা স্পষ্টতরভাবে বুঝতে পারা যাবে। 18-19 শতকের একজন মোটামুটি সার্থক বাঙালি পাঠককে আজকের বাংলার কোনো সঙ্গত ভালো কবিতার সংকলন পড়তে দিলে আমার মনে হয় আজকের কাব্যের আধুনিক বিরোধীর চেয়েও বেশি ফাঁপড়ে পড়বে সে। এ যুগ তো তার নয়, এ সাহিত্য নয়, শুধু ভাষাই যে বদলেছে নতুন বইয়ে তা নয়, সাহিত্যের যেসব প্রাণ ও অভিজ্ঞানগুলোকে যেরকম রীতির ভিতরে শাশ্বত মনে হয়েছিল, সব কিছুরই পরিবর্তন হয়েছে এত যে প্রাণ বলে কোনো জিনিস আছে কিনা এ সম্বন্ধে সন্দেহ ঘোচানো আজকের যুগের ভিতর ক্রমাগত দীক্ষিত হতে না থাকলে সে পাঠকের পক্ষে কঠিন, হয়তো অসম্ভব। এই জায়গাটা, এই অ্যালিগেশনের জায়গাটা বা মানে খুব ইন্টারেস্টিং, যে
সমসাময়িক কালের বাইরে তাকালে ব্যাপারটা স্পষ্টতরভাবে বুঝতে পারা যাবে। 18-19 শতকের একজন মোটামুটি সার্থক বাঙালি পাঠককে আজকের বাংলার কোনো সঙ্গত ভালো কবিতার সংকলন পড়তে দিলে আমার মনে হয় আজকের কাব্যের আধুনিক বিরোধীর চেয়েও বেশি ফাঁপড়ে পড়বে সে। এ যুগ তো তার নয়, এ সাহিত্যও নয়, শুধু ভাষাই যে বদলেছে নতুন বইয়ে তা নয়, সাহিত্যের যেসব প্রাণ ও অভিজ্ঞানগুলোকে যেরকম রীতির ভিতরে শাশ্বত মনে হয়েছিল সব কিছুরই পরিবর্তন হয়েছে এত যে প্রাণ বলে কোনো জিনিস আছে কিনা এ সম্বন্ধে সন্দেহ ঘোচানো আজকের যুগের ভিতর ক্রমাগত দীক্ষিত হতে না থাকলে সে পাঠকের পক্ষে কঠিন, হয়তো অসম্ভব। এই যে উনি বলছেন 18 শতকের একজন মোটামুটি সার্থক বাঙালি পাঠক আজকের বাংলা কবিতা বুঝবে না, কারণ তার একটা এমন পট পরিবর্তন হয়েছে। এইটা আমার মনে হচ্ছে জীবনানন্দ টাইমটাকে ইউনিলাইনিয়ার একটা একমুখী সময় ভাবছেন। টাইম কিন্তু সার্কুলার। আমি তোমায় বলছি, আজকের দিনে তুমি রাবলে পড়লেও বুঝতে পারবে না, লরেন্স টার্ন পড়লেও বুঝতে পারবে না, সে তোমার থেকে অ্যাহেড হয়ে আছে, মানে অ্যাহেড অফ এভরিথিং। ফলত হচ্ছে আমরা মনে করি যে আপডেট নেওয়ার জন্য আজকে যে লিখছে তার লেখা পড়া দরকার। আসলে আপডেট নিতে গেলে তোমায় পুরনো লোকের লেখা পড়তে হবে। দ্বিতীয়ত বলছি, পিকাসো কোত্থেকে ছবি পেয়েছে? পিকাসো পেয়েছেন নিগ্রো আর্ট থেকে। তখন ওরা ম্যাজিকে বিশ্বাস করতো এবং সেই ধরনের ম্যাজিক্যাল মেটাফিজিক্যাল, কিন্তু গ্রিক ধারা নয় ওটা, হ্যাঁ, গ্রিক র্যাশনাল ধারা নয়, ওটা ইররেশনাল একটা ম্যাজিক্যাল স্টেট অফ মাইন্ডের মানে নৃত্য আর কি, হ্যাঁ। ফলে হচ্ছে অ্যাবস্ট্রাকশন তো খুব প্রাচীন জিনিস এবং তার সঙ্গেও তুমি রিঅ্যাপ্রোপ্রিয়েট করতে পারবে না। তুমি সব সময় যে সময়ে আছো সেই সময়টা একটা ইটসেলফ অ্যানাক্রনিক, একটা পিছিয়ে পড়া সময়, কারণ তার আগে এর থেকে আধুনিক সময় ছিল, আরও আগে আসতেও পারে। ফলে তো এমন কোনো গ্যারেন্টি নেই যে 18 শতকের লোক কম বুঝবে, হ্যাঁ। কারণ হচ্ছে তার আগে যে আমাদের যে পাস্ট আছে সেটা এত পোটেনশিয়ালি, এত এনসাইক্লোপিডিক্যালি ব্যাপক, হ্যাঁ। ফলে আসলে কি হয়, যখন যে কোনো জিনিস যখন নতুন কিছু হয় সেটা তার আগের ক্ষমতা অনেকটা হারিয়ে নতুন কিছু হয়। ফলে তো এটা বলা যায় না যে আজকের কবির লেখা 19 বা 18 শতকের একজন বেশ পোক্ত বাঙালি পাঠক বুঝতে পারবে না। এটা একটা ভুল ধারণা, কারণ কম্প্রিহেন্সিভ জিনিস, ফিলোসফিতে কোনো অগ্রগতি হয় না। ফিলোসফি তুমি পড়ো না, দেকার্ত পড়লেও দেখবে আজকেও তুমি লিখতে পারবে না, বা ব্যক্তিগত লিখতে পারার ক্ষমতার থেকেও বড় কথা আজকেও এটা আরও বেশি প্রাসঙ্গিক, মানে নাও বা টুডে মোর দ্যান এভার। এই যে ব্যাপারটা দেরিদা যেটা বলেন, আজকে আরও বেশি প্রাসঙ্গিক, যেটা অবস্কিওর হয়ে যায় তাকে ফিরে পুনরুদ্ধার করতে হয়। আজকে তুমি অন্তঃশিলা পড়লেও দেখবে তুমি ওই প্রোজও, ওই চেতনা প্রবাহ লিখতে পারবে না, কিন্তু অন্য লোক বলবে চেতনা প্রবাহ আউটমোডেড হয়ে গেছে। চেতনা প্রবাহ আউটমোডেড হবে কি করে? আমরা তো সবসময় মনোলগের ফরম্যাটে আছি। যে কোনো অভিমানী অবস্থা, যে কোনো সংকুল অবস্থায় আমরা থাকি। ফলে ওটা একটা ডিফিকাল্ট ব্যাপার। টাইম বলে ওই অর্থে কিছু হয় না। টাইম ইউনিলাইনিয়ার নয়, টাইম শুধুই মাত্র অগ্রগতি হচ্ছে, এটা ভুল ধারণা। সবসময় তোমাকে অতীতের সঙ্গে নিজেকে রিঅ্যাপ্রোপ্রিয়েট করতে হবে। অতীতের ভীষণ শক্তি আছে, যার জন্য জীবনানন্দ দাশ অন্যত্র তো বলেছেন যে মিশর, ইজিপ্ট, তারপর 1000 বছর ধরে পথ হাঁটিতেছি, ও তো পুরনো জায়গায় না ফিরে তো তোমার উপায় নেই। ফলে একটা ইমমেমোরিয়াল টাইমের মধ্যেই তোমাকে বিচরণ করতে হবে। শুধু ভাষাই যে বদলেছে নতুন বইয়ে তা নয়, সাহিত্যের যেসব প্রাণ ও অভিজ্ঞানগুলোকে যেরকম রীতির ভিতরে শাশ্বত মনে হয়েছিল সব কিছুরই পরিবর্তন হয়েছে এত যে প্রাণ বলে কোনো জিনিস আছে। ওই যে অর্গ্যানিক হোল সম্পর্কে একটা অভিযোগ আসছে যে আগেকার কবিতায় 19 শতক বা 20 শতকের প্রথম দিকের কবিতায় যে অর্গ্যানিক হোল ছিল, নতুন কবিরা এসে যে এক্সপেরিমেন্টাল বা অ্যাবস্ট্রাক্ট কবিতা লিখছেন সেটা বিশৃঙ্খল, তার মধ্যে কোনো অর্গ্যানিক হোল পাওয়া যাচ্ছে না। সেই অর্থেই বলছেন যে যেরকম রীতির ভিতরে শাশ্বত মনে হয়েছিল সব কিছুর পরিবর্তন হয়েছে এত যে ডিসেন্টার্ড হয়ে গেছে, মানে কেন্দ্র যে জিনিসটা দাবি করে সেটাও বিচ্যুতি ঘটে গেছে। ফলে সেন্টার আর স্ফিয়ার দুটো ইন্টারমিঙ্গলড হয়ে গেছে। যে প্রাণ বলে
কোনো জিনিস আছে, এখন প্রাণ বললে এখানে অ্যাবস্ট্রাক্ট বোঝায়, আসলে উনি অর্গানিক হোলের কথা বলছেন, যেটা টি.এস. এলিয়ট বলতেন, এবং সেটাও ব্লাসও এক জায়গায় অস্বীকার করেছেন। ওটা একটা প্রিসাপোজিশনের মতো হচ্ছে, কারণ আফটার অল একটা রাইটিং বা একটা ক্রিয়েটিভ থিং বা একটা শিল্পজনিত জিনিস যতই সেটা মানে অর্গানাইজড একটা থিং হোক, এবং টাইম যাকে যদি ভাঙতেও না পারে, সেটা কিন্তু বায়োলজিক্যাল একটা থিং নয়। ফলে এটার মধ্যে ওই প্রাণ বলতে আমরা বুঝি একটা বোধহয় মানে ইউনিকনেস, হ্যাঁ, ইররিডিউসিবিলিটি। ফলে ওটা প্রাণ শব্দটা একটু ব্যাখ্যা দাবি করছিল। আজকের যুগের ভিতরে ক্রমাগত দীক্ষিত হতে না থাকলে সে পাঠকের পক্ষে কঠিন। ফলে যেটা হচ্ছে সবসময় একদম সাম্প্রতিক লেখা বা কিছু পড়তে হবে। আমি ওই যে নিকিতা তোমার গান্ধীর একটা ইন্টারভিউ করছিলাম, ওর গানও শুনেছি। গান যে খুব আমাকে ইমপ্রেস করেছে তা নয়, ওটা সব হচ্ছে তোমার ইয়ের A.R. রহমানের গিমিক, সেটা ঠিক আছে, ভালো ওয়েস্টার্নাইজড করছে ব্যাপারটাকে, কিন্তু ওর যে কথাবার্তা বলা, আমি যখনই এই ধরনের মানে খুব তেজস্বী ছেলেমেয়ের মানে সংস্পর্শে আসি বা তাদের কথা শুনি, এমনকি লগ্নজিতার আমি ইন্টারভিউ দেখেছি। গান আমার অত যে ভালো লেগেছে তা নয়, যদিও এখন গান, ওদের গান আমরা আসলে বুঝতে পারি না, এত এই গানটা অন্যরকম হয়ে গেছে, হ্যাঁ, এত খসখসে হয়ে গেছে গানটা, হ্যাঁ, ধূসর হয়ে গেছে। ফলে আর ভীষণ সেডাকশনের দিকে একটা ঝোঁক, কিন্তু কথাবার্তা আমার কিন্তু আমি খুব, আমরা যে একসময় সুবি মোল্লার ছাত্র ছিলাম, প্রতিষ্ঠান বিরোধিতা বলতে যে একটা কনভেনশনাল কাঠামো বুঝতো, তার বাইরে ব্যাপারগুলো চলে গেছে। তারা এরা এখন অনেক ফ্রি জোনে কথাবার্তা বলে, এবং তাদের নিজের সেলফ ইমেজকে অনেক মানে অনায়াসে ভাঙতে বা চুরতে পারে। ফলে ওটা খুব চমৎকার ব্যাপার। সেই অর্থে আমি মানে একদম আজকে যে কবিতা লিখছে তার কবিতা না পড়লেও আমি কিন্তু আজকে যে কথা বলছে তার, বা একজন সোকল সেলিব্রিটি বা একটা ছোট একটা বাচ্চা মেয়ে বা কিছু, তাদের কিন্তু আমি শুনে আমি সবসময় ইমপ্রেসড হই। এটা আমি সন্দীপনদাকেও দেখেছি, সন্দীপনদার বাড়িতে গেছি, দেখি একটা লাড়ে লাপ্পা ইংরেজি গান চলছে। আমি ভেবেছি বিটোফেন ইত্যাদি চলবে। এবার হচ্ছে তখন তো ছোট, আমরা অনেক বেশি কিছু এক্সপেক্ট করি, মনে হয় যে একটা মানুষ খুব ক্লাসিক্যাল লাইফ লিড করে, আসলে সে তো একটা কিডস আর কি, কিডস প্র্যাকটিস করে। সে নানাভাবে ডিসম্যান্টেল বা সাবভার্ট করে ব্যাপারগুলোকে, প্রতিষ্ঠিত কনসেপ্ট বা প্র্যাকটিসগুলোকে। ফলে সে একটা খুব ইজি, ইভেন তোমার হাইডেগার যখন অরিজিন অফ ওয়ার্ক অফ আর্ট লিখলেন, তখন একটা সবাই তার ছাত্ররা অবাক হয়ে গেছে, বিস্মিত হয়ে গেছে, কারণ সে তো ভেঙে বেরিয়ে যাচ্ছে। সে নিটসে পড়লেও বোঝা যায়, নিটসে তো আলটিমেটলি তোমার বিজ্ঞান বা মেটাফিজিক্স বা ফিলোসফি সব রিলিজিয়ানের বিয়ন্ড মানে আর্টকে ধরছে। এই যে আর্টকে বিশ্বাস করা বা তাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া, এটা নিটসের মতো হিম্মতওয়ালা পক্ষেই সম্ভব। প্রথম যখন পড়তাম আমার মনে হতো নিটসে একটু অ্যান্টি ফিলোসফিক্যাল, এবং একটু বোধহয় ক্যানোনিক্যাল রাইটিংয়ের বিরুদ্ধে যে কথাগুলো বলছে, তাতে ক্যানোনিক্যাল রাইটিংয়ের যে ট্র্যাডিশন সেটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু পরে দেখেছি ওটা ওই ক্যানোনিক্যাল রাইটিংয়ের ভেতর দিয়ে অনেকটা যাওয়ার পর আবার ওইখানে ফিরতে হয়, যেটা হচ্ছে লিটারেচার বা ফিলোসফি। সেটা অনেক স্পেসটা অনেক বড়, যদিও সেটা অন্টিক স্পেস, হ্যাঁ, অভিজ্ঞতা সংক্রান্ত, সেটা অনেক সময় অন্টোলজিক্যাল ডিম্যান্ডকে ফুলফিল করতে পারে না। যার জন্য দেরিদা আলোচনা করেছেন যে হোয়াট ইজ আর্ট, মানে সার্ট্রিয়ান কোয়েশ্চেনের দ্বারা তিনি বারবার ক্ষতবিক্ষত হয়েছেন যে হোয়াট ইজ আর্ট, হ্যাঁ, হোয়াট ইজ লিটারেচার। এই প্রসঙ্গটা নিয়ে ওই যে তোমার ওটা একদিন আরেকবার আলোচনা করব, লিটারেচার ফর দ্য স্ট্রেঞ্জ ইনস্টিটিউশন কল্ড লিটারেচার, খুব ইন্টারেস্টিং ওটা, হ্যাঁ। ফলে সে পাঠকের পক্ষে কঠিন, মানে এই জায়গাটা খুব বলেছেন, আজকের যুগের ভিতর ক্রমাগত দীক্ষিত হতে না থাকলে, ফলে তুমি বিমুখ বা পরাঙ্মুখ হলে চলবে না। তোমাকে কন্টেম্পোরারি টাইমে নানা রকম চিহ্ন বা এর প্রতি তোমার একটা আনুগত্যের প্রশ্ন আছে। কোনো দেশের এক যুগের সমস্ত সৎ পাঠকও একই কবিতার প্রাণস্বরূপ বা তার অভাব সম্পর্কে একই মতে পৌঁছতে পারত যদি, তাহলে ভালো হতো। এটা একটা অদ্ভুত সাম্যবাদী কথা বলছেন, সাম্যবাদী মানে এস্থেটিক সাম্যবাদের একটা প্রসঙ্গ, একটা ইউটোপিয়ার কথা বলছেন, যে কোনো দেশের এক যুগের সমস্ত সৎ পাঠকও একই কবিতার প্রাণস্বরূপ বা তার অভাব সম্পর্কে একই মতে পৌঁছতে পারত যদি, তাহলে ভালো হতো। যদি ওয়েলবেক পড়বে, ওয়েলবেক যেভাবে র্যাবো চর্চাকে নিয়ে এত খিল্লি তামাশা করেছেন, তখন তোমার মনে হবে, তোমার হঠাৎ টনক নড়বে, মানে চমকিত হবে যে র্যাবো সত্যিই কিন্তু একটা সাবভার্ট করার জিনিস নয়। র্যাবো একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, আমাদের খেয়াল রাখতে হবে। মালারমেও প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে, এক্সেপ্ট নিটসেকে তুমি প্রতিষ্ঠানে পরিণত করতে পারবে না, কারণ নিটসে এত ওভারওয়েলমিং, মানে
আজকেও আমি নিৎসে পড়তে গিয়ে ভাবছিলাম যে নিৎসে এমন একটা জিনিস, ধরো দেরিদা, ফুকো, এরা তো সবাই নিৎসিয়ান, আমরা অনেকেই আমাদের পূর্বসূরীরা সত্যিকারের যারা থিঙ্কার আর কি, তারা নিৎসিয়ান, কিন্তু অনেক অ্যাফোরিজম পড়তে গিয়ে ভাবি যে এই লেখাটা দেরিদা মিস করে গেছেন, দেরিদা আলোচনা করেন। এটা আমার অনেক সময় মনে হয়, বা এটা বার্থ যদি এই জায়গাটা ধরতেন, ক্যামেরা লুসিডা এই প্রসঙ্গটা আসতো, কারণ একজন তো সব কিছু পড়ে না, এবং অনেক কিছু পড়েও সে ভুলে যায়। ওই বিস্মৃতি অনেক সময় সেই লেখাটাই তাকে লিখতে সাহায্য করে, যেটা ওই ভুলে গেছে বলে লিখতে পারছে। এবার আমি সেখানে কোনোভাবে ব্রিজ আপ করে ফেলতে পারছি, কিন্তু এই যে নিৎসে চর্চায় তুমি ওই রিডিউসেবল, ওকে তুমি প্রতিষ্ঠানে পরিণত করবে, কিন্তু র্যাবো প্রায় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, বা র্যাবোকে নিয়ে থিসিস করা একটা একঘেয়ে ব্যাপার হয়ে গেছে। এটা ওয়েলবেক বলছেন। ওয়েলবেকের একটা অন্য রকমের শয়তানি আছে, সেই শয়তানিটা সবসময় যে খুব স্কলারলি তা নয়, অ্যান্টি স্কলারলি একটা বদমাশি আছে, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। মানে যেহেতু তুমি অনেক জায়গায় ট্র্যাডিশনের মানে ভার বহন করছো, সেই ভার লাঘব করবে ওর চেতনা, ওর ইয়েটা আর কি, মানে ডিসকোর্সটা, কিন্তু মানে অ্যান্টিথিসিসটা। কিন্তু মানুষের রুচি, দীক্ষা শিক্ষার বিভিন্ন নমুনাগুলোকে একই তিলে এনে মেলাবার ক্ষমতা গণিতের যতটা, কবিতার ততটা নেই। বিভিন্ন সিদ্ধান্ত জাগায় মনে বিচিত্র ভাব। একই কবিতা ভিন্ন ভিন্ন পাঠকের ক্ষেত্রে তাদের রুচি বিচারের ভিতর নানা রকম 19-20 রয়ে গেছে বলে এই প্রাথমিক সত্যের নিজেরই অব্যর্থ শ্বাস রয়েছে। এটা একটা চূড়ান্ত বৈদগ্ধ্য, এবং চিন্তা না থাকলে এ ধরনের কথা বলা যায় না। কিন্তু মানুষের, উনি বলছেন যে কোনো দেশের এক যুগের সমস্ত সৎ পাঠকও একই কবিতার প্রাণস্বরূপ বা তার অভাব সম্পর্কে একই মতে পৌঁছতে পারত যদি, তাহলে বেশ ভালো হতো। সবাই যদি একটা কবিতাকে বা যে কোনো একটা মানে শ্রেষ্ঠ কবিতাকে শ্রেষ্ঠ হিসেবে চিহ্নিত করতে পারত। কিন্তু মানুষের রুচি, দীক্ষা শিক্ষার বিভিন্ন নমুনাগুলোকে একই তিলে এনে মেলাবার ক্ষমতা গণিতের যতটা, কবিতার ততটা নেই। বিভিন্ন সিদ্ধান্ত জাগায় মনে বিচিত্র ভাব। একই কবিতা ভিন্ন ভিন্ন পাঠকদের ক্ষেত্রে তাদের রুচি বিচারের ভিতর নানা রকম 19-20 রয়ে গেছে বলে এই প্রাথমিক সত্যের নিজেরই অব্যর্থ শ্বাস রয়েছে। এটা একদম শ্রেষ্ঠ কবিতার ভূমিকাতে আছে, যে কবিতা কীরকম বা তার স্বরূপ কী সে নিয়ে একটা স্পষ্ট সংজ্ঞায়নের চেয়ে বরঞ্চ প্রথমে আমরা স্বীকার করে নিই যে কবিতা নানা রকম। হ্যাঁ, এই যে মাল্টিপ্লিসিটি বা মাল্টিপল রিয়ালিটি, এইটা মানে পলিফোনিক যে স্পেস আর কি, সেটাকে যেটা বাখতিন বা রলাবার্থ বলেছেন, হ্যাঁ, যে ওটা ইরিডিউসিবল, একটা সিঙ্গুলার থিংয়ে ওটাকে রিডিউস করা যায় না। সেই হিসেবে উনি বলছেন যে এই প্রাথমিক সত্যের নিজেরই অব্যর্থ শ্বাস রয়েছে। এই প্রবন্ধটা এত ফিলোসফিক্যালি পোটেন্ট লেখা যে এটা বারবার পড়তে হয়। হাইডেগার পড়ার পর পড়তে হয়, কান্ট পড়ার পর পড়তে হয়, হেগেল পড়ার পর পড়তে হয়, এবং এরকম যেহেতু আমাদের দার্শনিক বই প্রায় নেই। হ্যাঁ, কবিতা নিয়ে তো হাইডেগারও চমৎকার আলোচনা করেছেন, কিন্তু তিনি পার্টিকুলার কবিতা নিয়ে এক ধরনের হারমেনিউটিক্যাল আলোচনা করেছেন, সেটা আরও প্রাসঙ্গিক। সেটা জীবনানন্দের সময় অতটা পরিষ্কার ধারণা ছিল না, ফলে একটা কবিতার একটা পংক্তি বা কতিপয় পংক্তি নিয়ে খুব বিস্তর বা বিশদ আলোচনা অনেক বেশি ফলপ্রসূ হতে পারে। সেটা না করে জীবনানন্দ দাশ কবিতা নিয়ে অ্যাজ একটা সাধারণ কাঠামো তৈরি করেছেন আলোচনার, বা এক ধরনের ট্রিটিস ধরনের রচনা। এটা কিন্তু মানে বেসিক রচনা বা একদম মূল উপজীব্য হিসেবে খুব ইন্টারেস্টিং, এবং এটাকে এলুসিডেট করে বই লেখা যায়। দেরিদা ওরা যেটা করেছেন, ধরো হুসারেলের অরিজিন অফ জিওমেট্রি একটা ছোট্ট প্রবন্ধকে নিয়ে দেরিদা তর্জমা তো করেছেনই, বিশদ আলোচনা করেছেন, সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট বই হয়ে গেছে। সেরকমও তো হলে আরও ভালো হতো কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু এই লেখা খুব খুব জমাট লেখা এবং দারুণ আলোচনার বিষয় আর কি।